আসসালামু আলাইকুম। আজকে কথা বলব এজেন্সির ব্যাপারে। মূলত তাদের দায়িত্ব কী ছিল এবং তারা কি করছে সেটার ব্যাপারে হালকা কথা বলব। কাগজে কলমে এজেন্সির দায়িত্ব হচ্ছে তারা এই দেশের সিকিউরিটি এবং ইন্টারেস্টকে রক্ষা করবে। কিন্তু সেটা কাগজে কলমে। আম আ বাংলাদেশ নামক ভূখণ্ডটিকে আমরা অনেক কষ্ট করে পেয়েছি। অনেক সংগ্রামের পর পেয়েছি। ১ম এ প্রায় ২০০ বছরের সংগ্রামের পর, অনেক গণহত্যার পর, দুর্ভিক্ষের পর, অনেক সাফারিং, ইনডাগনেশন এরপর আমরা এই ভূখণ্ডটিকে পেয়েছি। এবং তারপরে যখন আমরা পাকিস্তান পেলাম, পাকিস্তান পাওয়ার পর আমরা দেখলাম যে পাকিস্তানেও আমাদের যে ইচ্ছাগুলো, যেমন আমাদের যে ক্যাপিটাল ফরমেশন হবে, তার ক্যাপিটালের যে কন্ট্রোল সেটা আমাদের হাতে থাকবে, বা আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছিল না। তো অনেকগুলো, তারপর হচ্ছে আমাদের প্রতি যে একটা সাটল রেসিজম ছিল সেটা তো ছিলই। তো এই ধরনের অনেকগুলো ব্যাপারের কারণে হচ্ছে আমাদেরকে দেন পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তোলা লাগলো, এবং পাকিস্তানের সাথে সংগ্রাম করে দেন হচ্ছে আমরা বাংলাদেশ নামক ভূখণ্ডটি পেলাম, বাংলাদেশ নামক দেশটি পেলাম। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের যে মানচিত্র আমরা যেটা পেয়েছি, যে ভূখণ্ডটি পেয়েছি, সেটা ভিত্তি হচ্ছে রেড ক্লিফ, যে মাত্র ১০ দিন আগে, দেশ ভাগ করার ১০ দিন আগে ভারতবর্ষে এসেছিল, যার ভারতবর্ষে কোনো ধরনের কাজ করার অভিজ্ঞতা ছিল না। এই দেশের এই অঞ্চলের যে মেকআপ, মানে রিলিজিয়াস মেকআপ, বা যে ডেমোগ্রাফি, এথনিসিটি, তাদের হিস্টোরি, এই সমস্ত ব্যাপারে কোনো ধরনের আইডিয়াই ছিল না। তো সে এসে, তার কাছে যে একটা অ্যাসাইনমেন্ট ছিল, তাকে দেশটা ভাগ করতে হবে ধর্মের উপর ভিত্তি করে, সে দেশ ভাগ করেছে। এবং সে যতটুকু ইনফরমেশন পেয়েছে, যতটুকু কানাঘুষা সে পেয়েছে, যতটুকু সে কংগ্রেস আর মুসলিম লীগ লিডারদের কাছ থেকে যতটুকু, মানে দর কষাকষির মাধ্যমে, যে যতটুকু একটা সমঝোতায় আসার মাধ্যমে, দেন হচ্ছে কি হয়েছে, একটা আরবিট্রারি লাইনের মাধ্যমে এই দেশকে ভাগ করা হয়েছে, এবং তার ফলশ্রুতিতে আমরা বাংলাদেশ পেয়েছি। এখন সমস্যা হয়েছে যে রিলিজিয়াস লাইনের উপর ভিত্তি করে তো দেশ করা হয়েছে, দেশকে ভাগ করা হয়েছে, কিন্তু এর ফলে যে প্রবলেম হয়েছে, যে অনেক জায়গায় অনেক ধরনের ইনজাস্টিস হয়েছে, যার কনসিকুয়েন্সেস আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং অনেক অঞ্চল যেগুলো আমাদের রাইটফুলি বাংলাদেশের পার্ট হওয়ার কথা ছিল, সেগুলো হয়নি। যেমন করিমগঞ্জ, বা পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল আমাদের ভাগ হওয়ার কথা ছিল, বা আসামের কিছু অঞ্চল, আরও কিছু অঞ্চল আমাদের সাথে আসার কথা ছিল। সে অঞ্চলগুলো কিন্তু আমাদের সাথে আসেনি, যেগুলো আসতে পারত। তো এর ফলে যেটা হয়েছে, যে আমাদের যে রাষ্ট্র প্রকল্প, বাংলাদেশ নামক যে রাষ্ট্র প্রকল্প, তার পার্ট অনেকেই হতে পারেনি, যাদের সাথে আমাদের মানে ঐতিহাসিকভাবে, আত্মিকভাবে সম্পর্ক রয়েছে। এবং বাংলাদেশ তৈরি হয়েছিল মূলত বাঙালি মুসলিমদের যে একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশি মুসলিমরা তাদের যে সভ্যতাগত বিকাশ, সেটা তারা সম্পাদন করবে, এবং এর জন্য যে ক্যাপিটালের উপর যে কন্ট্রোল, এবং সেই ক্যাপিটালকে ব্যবহার করে তারা যে নিজেদেরকে বিকশিত করবে, এই যে পরিপূর্ণ যে স্বাধীনতাটা, সেই স্বাধীনতাটা অর্জনের জন্যই আমাদের সভ্যতাগত বিকাশ, আমাদের সংস্কৃতিগত বিকাশ, তার জন্য যে আমাদের যে ক্যাপিটালের কন্ট্রোল, এবং এই বহির্বিশ্বে আমাদের একটা রিপ্রেজেন্টেশন তৈরি করার জন্যই কি আমরা হচ্ছে এই দেশটাকে আলাদা করেছি, আমরা এই দেশকে তৈরি করেছি। কিন্তু যারা, এর ফলে যেটা হয়েছে, যে যারা আমাদের সাথে অনেক দিনের আত্মিকভাবে সম্পর্কিত, তারা এই রাষ্ট্র প্রকল্পের অংশ হতে পারেনি, যেহেতু আমরা সেভাবে নেগোশিয়েট করতে পারিনি, আমাদের সেরকম ক্ষমতা ছিল না ব্রিটিশ এম্পায়ারের সাথে সেভাবে নেগোশিয়েট করার, বা সেভাবে আমাদের যেহেতু ক্ষমতা ছিল না, আমরা করতে পারিনি। তো এখন জিনিসটা হয়েছে যে তারা বাংলাদেশ নামক রাষ্ট্রের অংশ হতে পারেনি বলে তারা কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি। বাংলাদেশ কোনো ধরনের ওয়াল না, এটা কোনো ট্যানজিবল কোনো কিছু না, এটা একটা ইনট্যানজিবল আইডিয়া মাত্র, যে আইডিয়াতে আমরা সাবস্ক্রাইব করি, যাতে আমরা এই দেশের ক্যাপিটাল এবং পলিটিক্সকে এমনভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা আছি তাদের সর্বোচ্চ বিকাশ করা সম্ভব। এরা ভালো গোল, আমি 100% এটাতে সাপোর্ট করি। কিন্তু এটা করার সাথে সাথে আমাদেরকে এটাও ভুলে যাওয়া যাবে না, এই দেশ ভাগের ফলে, দেশ পাওয়ার ফলে যারা এই দেশের অংশ হতে পারেনি, তারা কিন্তু পর হয়ে যায়নি। তাদের সাথে কিন্তু তারা, বাংলাদেশ একটা কমপ্লিটলি ডিফারেন্ট
এথনিসিটি, ডিফারেন্ট নেশন, ডিফারেন্ট পিপল, আর বাকি অন্যান্য অঞ্চলের যে সমস্ত বাঙালিরা আছে, বাঙালি মুসলিমরা রয়েছে বা আরাকানের মুসলিমরা রয়েছে, আরাকানের মুসলিমের ব্যাপারে পরে আসব, তারা কিন্তু মানে আলাদা হয়ে যায়নি। তাদের সাথে কিন্তু আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। একটা দেশ যার ৭০ বছর বয়স, তার কারণে এটা একটা ইনট্যাঞ্জিবল একটা আইডিয়া, এরকম কোনো ট্যাঞ্জিবল, এটা কোনো মেটাফিজিক্যাল কোনো ধরনের ভিত্তি নাই। ওকে, সো এর কারণে এই সম্পর্কগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় না। সো ফার্স্ট অফ অল, এই কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রের এটা একটা মোরাল রেসপন্সিবিলিটি হচ্ছে সে আশেপাশের যে সমস্ত মুসলিমরা রয়েছে, বাঙালি মুসলিমরা, যেহেতু ইসলামের উপর ভিত্তি করেই এই দেশকে ভাগ করা হয়েছিল, মুসলিমদের স্বকীয়তার যে এবং আমাদের যে বিকাশ বা আমাদের যে সম্পদ আমাদের হাতে থাকবে সেই যে আকাঙ্ক্ষা, সেটার উপর ভিত্তি করে যে দেশটা তৈরি করা হয়েছিল, তো সেটা আমাদের অনেকখানি সাধন হয়েছে বাংলাদেশ করার মাধ্যমে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এই দেশের অনেকেই দুর্ভাগ্যবশত এই দেশের অংশ হতে পারেনি। সো তাদের প্রতি আমাদের মোরাল রেসপন্সিবিলিটি রয়েছে, তাদের সিকিউরিটির প্রতি, জানমালের নিরাপত্তার ব্যাপারে আমাদের একটা মোরাল রেসপন্সিবিলিটি রয়েছে। ওকে, সো এটা হচ্ছে একটা দিক। আর সেকেন্ডলি হচ্ছে এই সমস্ত মানুষদের যারা এই রাষ্ট্র প্রকল্পের অংশ হতে পারেনি, তাদের যে সিকিউরিটির রেসপন্সিবিলিটিটা এই জন্য দরকার যে এদের সিকিউরিটির উপর বাংলাদেশের যে সিকিউরিটি সেটাও নির্ভর করে। এখন আপনি দেখুন যে আরাকানে যারা রোহিঙ্গা মুসলিম, তারা কিন্তু আসলে মানে কি, তারা কিন্তু আমাদের সাথে রিলেটেড। তাদের জেনেটিক্যাল মেকআপ বলি বা ভাষা বলি, তাদের একটা ইন্দো আর্য ভাষা, সেখানে যে ডমিনেন্ট তিব্বতী বর্মীয় ভাষা, সেটা থেকে তারা কমপ্লিটলি ডিফারেন্ট। তারা হচ্ছে ইন্দো আর্য ভাষায় কথা বলে, তাদের জেনেটিক্যাল মেকআপও হচ্ছে মোস্টলি বাঙালি জেনেটিক্যাল মেকআপ। তো তারা তাদের জন্য নিজস্ব নাম নিয়েছে রোহিঙ্গা, এটা তাদের অধিকারের ব্যাপার। এখন ফ্লেমিশরা, যেমন বেলজিয়ামের ফ্লেমিশরা এবং আপনার হচ্ছে নেদারল্যান্ডের ডাচরা, তারা একই জাতির, তাদের একই মানে ডাচ, মূলত ফ্লেমিশরা হচ্ছে ডাচ, তারা বেলজিয়ামের যারা তাদের নিজেদেরকে ফ্লেমিশ বলে পরিচয় দেয়। কিন্তু সেই জন্য তো এখন আপনি তাদেরকে বলতে পারবেন না তোমরা নিজেদের ফ্লেমিশ বলে কেন পরিচয় দাও, তোমরা তো ডাচ। তো বিষয়টা হচ্ছে এরকম যে রোহিঙ্গা পরিচয়টা তারা গ্রহণ করেছে, সেটা তাদের অধিকার। এখন আমি কথায় আসি, সেটা হচ্ছে যে এই রোহিঙ্গাদেরকে কি করা হলো, বাঙালি নাম দিয়ে তারা বলো তারা বাঙালি, এবং তাদেরকে কি ফার্স্ট অফ অল অনাগরিক করা হয়েছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে হোমোসেকারে পরিণত করা হয়েছে। তার মানে হচ্ছে তাদের কোনো নাগরিক সুবিধা নেই, নাগরিক অধিকার নেই, কিন্তু তাদের জানের উপর কমপ্লিটলি কন্ট্রোল স্টেটের রয়েছে। আগামবেনের বাসায় এটাই হচ্ছে হোমোসেকার। তাদেরকে হোমোসেকার করা হলো এবং পরবর্তীতে প্রায় 50 বছর পর তাদের উপর কিন্তু গণহত্যা চালানো হলো। এবং এই যে তাদের সিকিউরিটিটা আমরা মেনটেন করতে পারলাম না, আমরা বাংলাদেশ হিসেবে, গার্ডিয়ান নেশন হিসেবে, যাদের সাথে আমাদের হিস্টোরিক্যালি সম্পর্ক রয়েছে, যে আরাকানে বাংলা ভাষার সাহিত্য চর্চা হতো, আলাউল পর্যন্ত যেখানে সাহিত্য চর্চা করেছেন, যে আরাকানের আন্ডারে আসলে একসময় চট্টগ্রামও ছিল। তো চাটগাঁয়েরা যদি বাংলাদেশের পার্ট হতে পারে, তো আরাকানের যে মুসলিমরাও, তারাও রাইটফুলি আমাদের সাথে আত্মিকভাবে সম্পর্কিত, জেনেটিক্যালিও সম্পর্কিত, ভাষাগতভাবেও সম্পর্কিত, ইন্দো আর্য ভাষায় কথা বলে। সো তাদের সিকিউরিটির দায়িত্ব আমাদের উপরই বর্তায়, কিন্তু আমরা সেটা মেনটেন করিনি। এখন এর ফলে যেটা হয়েছে, তাদের উপর গণহত্যা হয়েছে, তারা বাংলাদেশে এসেছে। এখন এই যে সিকিউরিটি ফেইলিওর, এখন এটা বাংলাদেশের সিকিউরিটির জন্য একটা চিন্তার বিষয় হয়েছে, বাংলাদেশের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওকে, সো এখানে আমি বললাম যে এটা হিস্টোরিক্যালিও এটা হচ্ছে আমাদের মোরাল রেসপন্সিবিলিটি। দ্বিতীয়ত হচ্ছে এটা মানে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য আমাদের দায়িত্ব ছিল যে আমরা এদের সিকিউরিটি মেনটেন করব, এদের সিকিউরিটির দেখভাল আমরা করব। এখন আমরা দেখছি যে আসামে যে এই যে গণহত্যা হয়েছিল, আমি একটা কিছুদিন আগে বই পড়ছিলাম, আসাম আ ভ্যালি ডিভাইডেড, শেখর গুপ্তা নামের, যিনি ইন্ডিয়ার দ্য প্রিন্ট নামক একটা মিডিয়া, তার কর্ণধার, আই থিঙ্ক উনি ওটার প্রতিষ্ঠাতা।
তো সেখানে উনি উল্লেখ করেছেন যে বাঙালি মুসলিম, সেখানে কিন্তু আবার শুধু মুসলিম না, সেখানে কিন্তু বাঙালি হিন্দুও রয়েছে। তো বাঙালি হিন্দুর যে ডায়নামিক্সটা সেটা কিন্তু সেখানে আসে। তো আমি বলব যে আসামের যখন আসে সেই বিষয়টা কিছুটা আপনার সেকুলার হয়ে যায়। সেটা শুধুমাত্র মুসলিমের মধ্যে সীমাবদ্ধ না, সেটা হিন্দু মুসলিম। তো তাদের প্রতি যে মানে বাঙালিদের প্রতি যে একটা ঘৃণা এবং তার ফলে যে বেশ কিছু গণহত্যা হয়েছে আসামে, সেই ব্যাপারে উনি উল্লেখ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেলিতে মূলত মুসলিমদেরকেই গণহত্যা করা হয়। সিমিলার গণহত্যা হিন্দুদের উপরেও করা হয়েছে আসামে। হিন্দুরাও বিভিন্ন ধরনের গণহত্যার শিকার হয়েছে। এত বড় গণহত্যার শিকার হয়নি নেলির মতো, কিন্তু হয়েছে। সো বাট আসামে সেই সময় ওই যে ইয়াটা ছিল, মানে যে জাতিবিদ্বেষটা ছিল যে বাঙালিদের প্রতি, তো ওই বাঙালিরা কিন্তু বাংলাদেশের পার্ট হতে পারেনি। ওকে, সেই আরবিট্রারি লাইনিংয়ের কারণে আসামে যে বাঙালিরা ছিল, অনেক বাঙালিরা, তারা কিন্তু এই আমাদের যে দেশ, সেই দেশের পার্ট হতে পারেনি। কিন্তু তারা পার্ট হতে পারেনি বলেই যে তারা কিন্তু আলাদা কোনো সত্তা না। ওকে, যে তারা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জাতি, সেটা কিন্তু না। আমরা এখন বাংলাদেশ পেয়েছি বলে আমাদের সাথে এদের কোনো ধরনের আত্মিক সম্পর্ক ছিল না বা ঐতিহাসিক সম্পর্ক ছিল এরকম না, এবং তাদের প্রতি আমাদের কোনো মোরাল রেসপন্সিবিলিটি নাই, সেটাও কিন্তু না। ওকে, এখন আমরা যেটা দেখছি যে যেটা হচ্ছে মিয়ানমারে করা হয়েছিল, তাদেরকে হোমোসেক্সুয়ালে পরিণত করা হয়েছিল অনাগরিক করার মাধ্যমে, সেম কাজটা আসামে করা হয়েছে এনআরসির মাধ্যমে। এবং সেটা করার পর দেন হচ্ছে এখন আসামের সেই সময় যখন শেখর গুপ্তা লিখেছিলেন, তখন ডাইনামিক্সটা ছিল অহমিয়ারা সব বাঙালিকে ঘৃণা করতো, বাঙালি হিন্দু প্লাস হচ্ছে বাঙালি মুসলিম সবাইকে ঘৃণা করতো। কিন্তু সেই সময় থেকে যেটা হয়েছে যে সময় আরএসএসের যে প্রেজেন্স ছিল ইয়াতে আসামে, তো তারা সেই ঘৃণাটা আস্তে আস্তে বাঙালি হিন্দু হতে শুধুমাত্র মানে বাঙালি থেকে, মানে বা হিন্দু মুসলিম রিগার্ডলেস থেকে অনলি বাঙালি মুসলিমের উপর সেটাকে তারা ফোকাস করেছে। ওকে, তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে, দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিটি চালিয়ে তারা এই কাজটি করেছে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে এই যে আরএসএস মানে বিজেপি ক্ষমতায় আসলো, হিমন্ত বিশ্ব শর্মা সে হচ্ছে আসলো, যদিও সে আরএসএসের পার্ট ছিল না, কখনো শাখাতে যায়নি, কিন্তু কংগ্রেসেরই পার্ট ছিল, কিন্তু সে পরবর্তীতে ডিফেক্ট করে বিজেপিতে জয়েন করে সরকার গঠনের জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে কি এনআরসি করেছে তারা, করার মাধ্যমে বাঙালি মুসলিমদেরকে যারা আসামে রয়েছে তাদেরকে কি অনাগরিক করা হয়েছে। তো তাদেরকে অনাগরিক করা হলো এবং হোমোসেক্সুয়াল বানানো হলো। এখন তাদের ঘরবাড়ি বোলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ভরা হচ্ছে। তো বাঙালি হিন্দুরাও অনেকেই অনাগরিক হয় এই এনআরসির মাধ্যমে, হিন্দুরাই বেশি হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা করে তারা, সেটার মাধ্যমে হচ্ছে হিন্দুদেরকে তারা নাগরিকত্ব দিবে, যারা অত্যাচারিত হয়ে এসেছিল সেই কারণ দেখিয়ে অমুসলিম যারা রয়েছে তাদেরকে হচ্ছে সিটিজেনশিপ দিবে। তো তার মানে শুধুমাত্র এখন অনাগরিক হিসেবে থাকবে বাঙালি মুসলিমরাই। এখন তাদের দুর্ভাগ্য যে তারা হচ্ছে সেখানকার নাগরিক না, তাদেরকে অনাগরিক করে দেওয়া হয়েছে। তারা বাংলাদেশেরও পার্ট হতে পারেনি, তারা আসামেরও নাগরিক না, ইন্ডিয়ারও নাগরিক না, এবং তাদের উপর কমপ্লিট কন্ট্রোল কিন্তু স্টেট কন্ট্রোল কিন্তু রয়েছে। তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ভরা হয়েছে এবং তাদেরকে মাঝে মাঝে হচ্ছে পুশ করা হচ্ছে। তো এই সমস্ত যে মানুষগুলো, এদের প্রতি যে মোরাল রেসপন্সিবিলিটি, এটা কিন্তু মোরাল রেসপন্সিবিলিটি বাংলাদেশ নামক স্টেটের। বাংলাদেশ নামক স্টেটের মোরাল রেসপন্সিবিলিটি হচ্ছে এটাই যে বাঙালিরা, এই দেশের যারা বাঙালিরা রয়েছে তারা নিজেদেরকে এমনভাবে ডেভেলপ করবে যে আমাদের হাতে এরকম পরিমাণ সম্পদ ক্ষমতা থাকবে যাতে হচ্ছে আমাদের আশেপাশের যে সমস্ত অঞ্চল, যে সমস্ত বাঙালিরা রয়েছে যারা হচ্ছে এই রাষ্ট্রের অংশ হতে পারেনি, তাদের যাতে নিরাপত্তার